আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইকোনমিক্সের যারা বিশেষ বিসিএস দিবেন তাদের জন্য কিছু গাইডলাইন বা দিক নির্দেশনা দেব। এজন্য এটাতে হচ্ছে আমি নোট রাখি। তো আপনাদের কাজ হবে সিলেবাসটা ভালোভাবে ফলো করবেন। এরপরে সিলেবাসটা ভালোভাবে ফলো করে সেই অধ্যায়গুলোর নোট কালেকশন করবেন। আপনারা যা হোক আছেন মনে হয় কেউ লাইভে। হঠাৎ করেই আর কি মনে হলো যে একটু কথা বলি। তো আমাদের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে অর্থনীতির প্রাথমিক যে বিষয়গুলো ওখানে যেমন অর্থনীতির যে বেসিক কনসেপ্টগুলো আপনারা জানবেন। যেমন আমাদের এই আমার যে খাতা এখানে অর্থনীতির বেসিক কিছু বিষয় লেখা আছে। আমি যে যখন স্টাডি করি এগুলো লিখে রাখি আমি। ইভালুয়েশন অফ ইকোনমিক্সের উৎপত্তিটা কিভাবে হলো কিছু তথ্য আছে। বিশেষ করে একটা বইয়ের নাম আপনারা জানবেন যে অ্যান ইনকোয়ারি ইনটু নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন। হ্যাঁ, এই বইয়েই প্রথম হচ্ছে অ্যাডাম স্মিথ এই ইকোনমিক্স বিষয়গুলো নিয়ে লেখা শুরু করে, থেকেই শুরু হয় এই বইটা থেকে। তারপরে পর্যায়ক্রমে বিভিন্নভাবে এইগুলো উৎপত্তি হয়ে থাকে। ঠিকঠাক কি দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে ইকোনমিক্সের সংজ্ঞার কিছু বৈশিষ্ট্য পড়বেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কিছু সংজ্ঞা পড়বেন এবং এর বৈশিষ্ট্যগুলো পড়বেন এবং কোন সংজ্ঞাটা সবচেয়ে বেস্ট সংজ্ঞা, কেন বেস্ট এই বিষয়টা জানবেন। এবং হচ্ছে এখানে মাইক্রো ম্যাক্রো বেসিক কনসেপ্ট এগুলো আপনারা সবাই জানেন। হ্যাঁ, এইগুলো ধারণা নেবেন। আচ্ছা, এগুলো অনেক কিছু আছে, আমি পরে এগুলো দেখাবো। আচ্ছা, আমার একটা শিট আমি দেখাচ্ছি। শিটটা দেখতে পাচ্ছেন। এই শিটটা থেকে কিছু আলোচনা হবে। তারপরে আমাদের কি চাহিদা যোগান। হ্যাঁ, এখান থেকে খুব বেশি প্রশ্ন হবে। হ্যাঁ, চাহিদা যোগানের বিষয়গুলো পড়বেন ভালোভাবে। এগুলো আপনাদের সবই জানা কনসেপ্ট। হ্যাঁ, বিশেষ করে সম্পর্কগুলো। হ্যাঁ, চাহিদার সাথে দামের সম্পর্ক, চাহিদার সাথে যোগানের সাথে দামের যে সম্পর্ক, এবং হচ্ছে এখানে চাহিদা বিধি ব্যাখ্যা করো। হ্যাঁ, এই আপনাদের তো যেহেতু আপনারা জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন, কারণ হচ্ছে এটা তো রিটার্ন লেখা লাগছে না, এদিক থেকে জাস্ট কনসেপ্টটা জেনে রাখবেন। এই জন্য বেশি বেশি পড়বেন। পড়ার সময় কী করবেন, দাগ দিয়ে রাখবেন, লাল কালি রাখবেন, বা যেভাবে একটু দাগা দাগা পড়ার চেষ্টা করবেন। বইটাকে এভাবে দাগিয়ে দাগিয়ে পড়বেন। হ্যাঁ, চাহিদা বিধি কেন ব্যতিক্রম হয়, অনেক সময় এ ধরনের প্রশ্ন আসে যে চাহিদা বিধির ব্যতিক্রম সমূহ কেন হয়। হ্যাঁ, এইগুলো দেখবেন। তারপরে এই যে এখানে যে শর্তগুলো আছে, হ্যাঁ, চাহিদা বিধি কার্যকর হতে হলে যে কন্ডিশনগুলো এখানে থাকা লাগবে, জানা লাগবে। সেইগুলো হচ্ছে আপনারা একটু পড়বেন। তারপরে আমাদের শীট থেকে এবারে চাহিদা সংকোচন প্রসারণ। হ্যাঁ, জাস্ট আমরা এখান থেকে কি দেখব, এই যে এই চিত্রটা দেখে খেয়াল রাখবো। চাহিদা সংকোচন রেখাটা কেমন হয়। হ্যাঁ, এইভাবে হয়। প্রসারণ এখানে হয়, এই একই রেখার উপরে চাহিদা সংকোচন এবং প্রসারণ হয়। তো আমরা হচ্ছে একই রেখার উপরে কেন হয়, হ্যাঁ, এর মূল বক্তব্যটা আমরা হচ্ছে এই যে এখানে 2 লাইন পড়লেই হচ্ছে পাবো। হ্যাঁ, এখানে 2 লাইন পড়লেই হচ্ছে এটা পাওয়া যাবে এর ভিতরে। জাস্ট কনসেপ্টগুলো নেবেন এখান থেকে। তারপরে কি আছে, চাহিদা হ্রাস বৃদ্ধির বা রেখার স্থানান্তর। হ্যাঁ, এখান থেকে যেমন এই যে রেখাটা, এই রেখাটা যে এইভাবে হয়। হ্যাঁ, চাহিদার যে একটা মূল রেখা, এখান থেকে বৃদ্ধি হয় এবং হ্রাস হয়। কি কারণে হয়, এই বৃদ্ধি এবং হ্রাস হওয়ার মূল কনসেপ্টটা কি। হ্যাঁ, এইভাবে আর কি এমসিকিউ আকারে প্রশ্ন আসবে। এটা আপনারা জানতে পারবেন এই যে এই জায়গা থেকে। হ্যাঁ, স্থির
এখানে লেখা আছে যে দ্রব্যের দাম স্থির থেকে, হ্যাঁ, তো দাম এখানে দেখেন দাম রেখাটা হচ্ছে কি স্থির আছে, দাম রেখাটা এখানে স্থির, হ্যাঁ, 10 টাকা এখানে দাম, এটা স্থির রেখে, এই স্থির রেখে আয়, এটা আয়ের সাথে সম্পর্কিত, আয় বাড়লে চাহিদা বাড়ে, তবে তাকে চাহিদা বৃদ্ধি বলে, হ্যাঁ, আর আয়ের সাথে সম্পর্কিত, আয় বাড়লে চাহিদা বাড়ে আর আয় কমলে চাহিদা কমে, মূল কনসেপ্টটা এতটুকু জানলেই আর এই চিত্রটা এইভাবে হয়। তাহলে এখান থেকে যে টাইপের প্রশ্ন হোক, যেভাবে এমসিকিউ দিক, আপনারা অ্যান্সার করতে পারবেন। এখানে যে কিছু বিষয় আছে, চাহিদা কখন কাজ করে কখন কাজ করে না, কিভাবে করে, হ্যাঁ, এটা পড়তে হবে। এরপরে চাহিদার হচ্ছে কি ভারসাম্য, হ্যাঁ, ভারসাম্য, দাম পরিমাণ, এগুলো কিভাবে নির্ধারিত হয় এটা আমরা দেখব, এটা আপনারা পড়বেন। হ্যাঁ, আপনাদের এই যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, হ্যাঁ, ইলাস্টিসিটি যেটা আমরা বিভিন্নভাবে পড়েছি, এখানে কিছু অঙ্ক আছে, হ্যাঁ, ইলাস্টিসিটি, এই যেমন এইভাবে আপনাদের একটা সম্পর্ক দিয়ে দিতে পারে, হ্যাঁ, সেই সম্পর্কটা কি, এই যে এখানে চাহিদা এবং যোগানের সম্পর্ক, হ্যাঁ, এখানে চাহিদা এবং ডিমান্ড কম বেশি হলে কি অবস্থা হয়, দেখা দিতে পারে যে নিচের কোনটি ভারসাম্য অবস্থা নির্দেশ করে, হ্যাঁ, ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই ভারসাম্য অবস্থা নির্দেশ করে, এইভাবে। তারপরে হচ্ছে আপনারা এই চাহিদার যে ইয়েটা আছে আর কি, স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা। এই ক্ষেত্রে যে এর যে সূত্রটা আছে, হ্যাঁ, স্থিতিস্থাপক চাহিদার যে সূত্রটা আছে, আমি যেখানে এই সূত্রটা ক্লিয়ারভাবে লেখা আছে কখন কি হয়, এবং এই সূত্রটা মানে এতভাবে প্র্যাকটিস করবেন যে আপনারা এই চাহিদার এই ইলাস্টিসিটি থেকে কিন্তু অঙ্ক থাকতে পারে, যে একটা অঙ্ক বা কিছু তথ্য দিয়ে এখান থেকে ইলাস্টিসিটি অফ ডিমান্ড এগুলো বের করতে বলতে পারে, তার মানে এই সূত্রটা একদম মুখস্থ রাখবেন, এবং পরীক্ষার হলে কিন্তু আপনাকে এই সূত্র ভেবে ভেবে লেখার সুযোগ নাই, এগুলো আগে থেকে প্রি ডিটারমাইন্ড ভাবে আপনাদের মনে রাখতে হবে। তারপর আর একটা কনসেপ্ট, অস্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা, এটার মান মান কত হয়, এবং হচ্ছে এটা কখন কিভাবে হয়, এবং হচ্ছে এর যে এক্সাম্পল আপনারা দেখবেন যে এই এই ক্ষেত্রে স্থিতিস্থাপক, এই ক্ষেত্রে অস্থিতিস্থাপক, এগুলো পারবেন, জাস্ট একটু প্র্যাকটিস থাকবেন, সূত্রগুলো প্র্যাকটিস থাকলে এগুলো বের করতে পারবেন। যেখানে কিছু ডিফারেন্স আছে, এই ডিফারেন্সের বিশেষ করে এই মানগুলো দেখবেন, হ্যাঁ, মানগুলো, আর এই সংজ্ঞার ভিতরেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। এইভাবে আর কি, এই রেখা দেখা যাচ্ছে এইরকম একটা রেখা দিয়ে দিল, এইটা কি ধরনের চাহিদার স্থিতিস্থাপকতা, এই যে এখানে যেমন এখানে চিত্রগত যে ডিফারেন্সটা, চিত্রগত যে ডিফারেন্সটা আছে, হ্যাঁ, দেখেন এখানে কি অবস্থা হচ্ছে, কোথায় কতটুকু পরিবর্তন হচ্ছে, এই যে এরকম একটা চিত্র দিয়ে দিতে পারে, হ্যাঁ, দিয়ে বলতে পারে যে এটা, এই চিত্রর নাম কি, বা এটাকে স্থিতিস্থাপক চাহিদা না অস্থিতিস্থাপক চাহিদা না সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, এভাবে বলতে পারে। জাস্ট আমরা চিত্রগুলো শিখে রাখবেন কোনটা কার জন্য, কোনটা প্রযোজ্য। আর এই যে বের করার জন্য, হ্যাঁ, বের করার জন্য এই একটা জিনিস মনে রাখবেন যে দাম এবং দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, দাম এবং চাহিদার যে পরিমাণ, এটা হচ্ছে এইভাবে থাকবে, এটা থাকবে, এই দুইটার পরিবর্তন, এই দুইটার পরিবর্তন, এই দুইটার পরিবর্তন, এই দুইটা বিয়োগ করে এই ক্যালকুলেশনে সেট করবেন, হ্যাঁ, এটা করার পরে ইলাস্টিসিটির মানটা 1 আসবে, 1-এর চেয়ে বেশি আসবে, 1-এর চেয়ে কম আসবে, এরকম বিভিন্ন আসবে, আসার ক্ষেত্রে এক এক জিনিসের নাম হবে, নামগুলো কখন কোনটা হয় এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন। এই অধ্যায়ে আর একটা বিষয় ছিল যে ক্লাসিক্যাল কেইনস, হ্যাঁ, ক্লাসিক্যাল কেইনসের, যেহেতু আমি আমার সিলেবাসটা কাছে নাই, ক্লাসিক্যাল ইকোনমিক্স আর কেইনসের যে অর্থনীতি, হ্যাঁ, এখানে এই বিষয়টা ক্লাসিক্যাল অর্থনীতি জিনিসটা কি, তারপরে আর একটা কি কেইনসীয় অর্থনীতি, এই দুইটা জিনিসের মূল পার্থক্য কি, এই দুইটা জিনিসের পার্থক্যটা আপনারা এখানে জানবেন যে ক্লাসিক্যাল মতবাদে কি বলা হয়েছে অর্থনীতির ক্ষেত্রে, আর কেইনসের ক্ষেত্রে কি বলা হয়েছে, হ্যাঁ, এখানে যেমন আমার যে এখানে নোটটা লেখা আছে, সেখানে বলছে যে অর্থনীতির কর্মকাণ্ডে অর্থাৎ সরকারি হস্তক্ষেপ ছাড়াই হচ্ছে কি হবে, পূর্ণ নিয়োগ অর্জিত হবে,
ভারসাম্য হবে, ব্যালেন্স হবে, কর্মসংস্থান হবে, পুনর্নিয়োগ, এটা সরকারি কোনো হস্তক্ষেপ লাগবে না। এটা হচ্ছে কি ক্লাসিক্যাল মতবাদ। তারপরে কেইন্স কি বলছে? কেইন্স বলছে না, এই পুনর্নিয়োগ অর্জন করতে হলে এখানে কি সরকারি হস্তক্ষেপ লাগবে, সরকারি হস্তক্ষেপ ছাড়া এটা অর্জিত হবে না। এদের কনসেপ্ট। তাহলে আমরা মূল কনসেপ্টটা জানলাম, জানার পরে এই টাইপের ডিফারেন্স থেকে আরও প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো। এটা হচ্ছে আমার কিন্তু নোট, এইভাবে পড়াশোনা করে আসি, ঠিক আছে। আমার আর এইটা এমন একটা আমি কালেকশন করেছি বা করি, আমার কোনো জায়গায় মানে ভাইবা বলেন, মানে কোনো কিছুতে এইগুলোতে সমস্যা হয় না, মানে এখানে প্রচুর তথ্য এখানে আছে, আমি এগুলো কালেকশন করে রাখি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আর একটা বিষয় করবো যে এই যে এইটা আর একটা বই, আমার কাছে আসলে বইয়ের প্রচুর বই আছে, কারণ হচ্ছে আমরা যারা ওই লেকচারার, এদের কাছে হচ্ছে বিভিন্ন বই আসে। আজকেও কলেজে কয়েক সেট বই চলে আসছে, এরা আমাদের সৌজন্য কপি দেয়। হ্যাঁ, সেজন্য কোন আচ্ছা, এখানে ওই যেহেতু প্রথম অধ্যায়ে কেইনসীয় মডেল, তারপরে ক্লাসিক্যাল বিষয়গুলো ছিল, হ্যাঁ, ওই মডেলগুলো এখানে কিছু প্রশ্ন আছে দেখলাম, মিল আছে। এই সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, এই বিষয়গুলো। তারপরে যে কেইনসের বিখ্যাত গ্রন্থের নাম কি? এই গ্রন্থটা কিন্তু আসতে পারে, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, দি জেনারেল থিওরি। হ্যাঁ, এই গ্রন্থটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আর কি কি আছে, যে অপূর্ণ নিয়োগ, কেইনস কিন্তু এই অপূর্ণ নিয়োগ নিয়েই বেশি আলোচনা করেছে, যে অপূর্ণ নিয়োগটা জিনিসটা কি। তারপরে এর ভিতরে একটা এটা যদিও এটার সাথে সম্পর্ক না, ছদ্মবেশী বেকারত্ব। হ্যাঁ, এই কনসেপ্ট থেকে কিভাবে হয়, এক্সাম্পল দিয়ে একটা বিষয় আছে। এই ছদ্মবেশী বেকারত্বের আর একটা নাম আছে প্রচ্ছন্ন বেকারত্ব। এটা আমাকে একবার বাংলাদেশে রেলওয়েতে আমি যখন স্টেশন মাস্টারে ভাইবা দিতে যাই, তখন হচ্ছে আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল, যে প্রচ্ছন্ন, ছদ্মবেশী না বলে বা ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট না বলে আমাকে ধরেছিল যে প্রচ্ছন্ন বেকারত্ব কি বলতে কি বোঝো। তো যাই হোক, এটা আমার জানা ছিল, তাই বাঁচছিলাম। এই তো। তারপরে এখানে আমাদের যে কেইনসের মূল তত্ত্ব কি, কেইনসের মূল তথ্য। তারপর আরেকটা বিষয় আছে কার্যকরী চাহিদা, ইফেক্টিভ ডিমান্ড। ইফেক্টিভ ডিমান্ড বা চাহিদা, কার্যকরী চাহিদা বলতে কি বোঝায়? আমাদের অর্থনীতিতে কিন্তু একসময় বলা হতো যে যা কিছু মানে সাপ্লাই হবে সেটারই চাহিদা হবে, অর্থাৎ যা কিছু আমরা উৎপাদন করব সেইগুলোরই আমাদের চাহিদা হবে। এই কনসেপ্টের উপরে ভিত্তি করে কি হলো, দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ এত বেড়ে গেল যে সেই জিনিসটা আর কি মানুষ কেনে না, অর্থাৎ অবিকৃত অবস্থায় থেকে যায়। তার মানে কি, ইফেক্টিভ ডিমান্ড ছিল না, অর্থাৎ ওইটা চাহিদা থাকা লাগবে, কার্যকরী চাহিদা। তার যে মন্দার বিষয়টা, মন্দা কত সালে শুরু হয় বা এর এখানে কি সমস্যা ছিল, এই তো এরকম কিছু বিষয় এখান থেকে আছে। কেইনসের বিষয় বা যেখানে যে মডেলটা থাকবে, হ্যাঁ, সেই মডেলের ওই বিষয়গুলো হচ্ছে আপনারা পড়বেন। বেসিক জিনিসগুলো যদি ভালোভাবে পড়া থাকে, বেসিক বলতে না, আপনারা রিডিং পড়বেন এবং যেটা মনে হবে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিখে রাখবেন। আচ্ছা, আমার কাছে আরেকটা এটা যদিও এর সাথে মেলে না, তারপর হচ্ছে এখানে কিছু গ্রন্থের নাম আছে। হ্যাঁ, এটা যেমন অ্যাডাম স্মিথের একটা বিখ্যাত গ্রন্থ, এবং এই গ্রন্থের কি মূল তথ্য বা মূল বক্তব্যটা কি। আমাকে একবার, আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে ভাইবা দিতে গেছিলাম, আমাকে হয়েছিল যে সহকারী পরিসংখ্যান সহকারীতে। তো যদিও এই চাকরিটা আমার মানে আমার এই আরও 2-3টে চাকরি হওয়ার পরে আমি ওই চাকরিটা ভাইবা জাস্ট অ্যাটেন্ড করলাম। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে অ্যাডাম স্মিথ, হ্যাঁ, অ্যাডাম স্মিথের যে গ্রন্থের নাম কি, হ্যাঁ, বা একটা ইকোনমিক্সের সংজ্ঞা বলছিল, এবং বলছিল যে আমি যখন এই গ্রন্থের নাম বললাম, তখন বলছিল যে এই এই এর মূল বক্তব্য কি। হ্যাঁ, এই মূল বক্তব্য কিন্তু অনেকেই বলতে পারবে না, যদিও তাদের পড়া হয় যে মূল্য ব্যবস্থায় অদৃশ্য হস্ত বা চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করে। হ্যাঁ, এটাকে একটু সুন্দর করে বলতে পারবে, আমি জাস্ট সংক্ষেপে লিখে রাখছি। হ্যাঁ, জাস্ট করে। তো এই যে কোনো গ্রন্থের একটা মূল বক্তব্য, যেমন এখানে কি আছে, এখানে আছে আর একটা লেখকের একটা আছে,
ম্যালথাস, হ্যাঁ, কি রবার্ট ম্যালথাসের যে একটা বিয়ে, এই ম্যালথাসের মূল বক্তব্য কি? জনসংখ্যা জ্যামিতিক হারে এবং খাদ্যশস্য গাণিতিক হারে বাড়ে। হ্যাঁ, এটা মূল বক্তব্য। তারপরে কি জেবি সে, হ্যাঁ, এর একটা গ্রন্থ আছে, হ্যাঁ, এই গ্রন্থটার হচ্ছে মূল বক্তব্য কি? যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে, এটা হচ্ছে মূল বক্তব্য। হুম। হ্যাঁ, এইভাবে আর কি, যে আবার কার্ল মার্কস থেকেও কোনো সময় প্রশ্ন হতে পারে। জাস্ট এগুলো কিভাবে হয়, মানে কনসেপ্টগুলো জাস্ট আপনার সাথে দেখালাম যে এরকম কিছু হয়। হ্যাঁ, হতে পারে, বা কখন কি হয়, বা আপনার যখন যদি আপনাদের সৌভাগ্য হয় চাকরি যখন হয়ে যাবে, অর্থাৎ বিসিএস ক্যাডার আপনারা হয়ে যাবেন, তখন হচ্ছে ভাইবা বোর্ডে যখন যাবেন তখন কিন্তু ইকোনমিক্সের খুঁটিনাটি বিষয়গুলো ধরবে। তার মানে কি, এখন এই প্রস্তুতিটা এমনভাবে হবে, আপনার নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে, আপনার ভাইবা প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে? কারণ হচ্ছে সামনে যে নিবন্ধন আসছে, সেই নিবন্ধনে আসলে এই পরিবর্তন কিছু হয়তো হবে, এখনো এটা নীতিমালা আমরা কনফার্ম হয়নি যে কিভাবে কি হবে। হ্যাঁ, তো এই নীতিমালাগুলো হচ্ছে যখন ক্লিয়ার আমরা বুঝতে পারবো যে কিভাবে হবে। হ্যাঁ, অনেকেই বলছে যে এমসিকিউ হতে পারে, হ্যাঁ, বিশেষ বিসিএস এর মতনও হতে পারে। যা হোক, অনেক কিছুই হতে পারে। যেভাবেই হোক না হোক, আমরা সেভাবেই প্রিপারেশন নেব, যেভাবে কর্তৃপক্ষ মনে করে আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।